কিসের স্টোরি শুনতে চাস? রাফা ভাইকে দেখে থতমত খেয়ে বলল, কিছু না। এরপর দ্রুত চলে গেল। শাহাদ মৃদু হেসে চেয়ারে বসতে বসতে বলল, খুব দুষ্টু মেয়ে, নিশ্চয়ই তোমাকে বিরক্ত করছিল। আসিফ বিনীত কণ্ঠে বলল, না না, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই দেরি হলো। আমাকে জানিয়ে আসলে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আসিফ ব্যাগপ্যাকটা নিজের কাছে নিয়ে তা থেকে একটা মোটা ফাইল শাহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি যে কাগজগুলো চেয়েছিলেন আমি তা পেয়েছি, আর সাথে আরও কিছু কাগজপত্র ছিল ভাইয়ার লকারে। কোনগুলো গুরুত্বপূর্ণ তা আমি জানি না, তাই প্রায় সব কিছুই নিয়ে এসেছি। শাহাদ ফাইলটা নিতে নিতে বলল, ভালো করেছ। কাউকে জানাওনি তো? আসিফ মাথা নাড়ল, সে কাউকেই জানায়নি, এমনিতে তার মা আর ভাবিকেও না। সে গোপনে হিসামের লকার থেকে এগুলো সংগ্রহ করেছে। এই জন্য তাকে হাসপাতালে গিয়ে হিসামের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসতে হয়েছে লকারটা খোলার জন্য। শাহাদ উল্টে পাল্টে কাগজগুলো দেখছে। আসিফ একটা কথা বলার জন্য উসকুস করছে, বলবে না করেও সে বলার জন্য তৈরি হলো। জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে বলল, আপনার কাছে একটা অনুরোধ আছে, বিশেষ করে বললে এটা ভাবির অনুরোধ। শাহাদ হাসিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি অনুরোধ? শাহাদকে সরাসরি তাকাতে দেখে হাসিব আরও জড়সড় হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার অ্যাকাউন্টে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে। ভাবি গহনা বিক্রি করতে চাইলে মা সেগুলো রিসামের জন্য রেখে দিয়ে নিজের গহনাগুলো বিক্রি করেছেন। সেগুলো দিয়ে বড়জোর আর 2-3 দিন হাসপাতালে বিল চালানো যাবে। তাই ভাবি বলেছিল আপনি যদি কিছু টাকা ধার দিতেন পরে আমরা শোধ করে দেব। হাসিবের কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠল। শাহাদ শান্ত হয়ে কিছুক্ষণ হাসিবকে দেখল। ওদের এই পরিণতির জন্য তার নিজেকে অপরাধী মনে হলো, কেননা তার বাবাকে বাঁচাতে গিয়েই আজ হিসামের এই অবস্থা। হাসিব কথাটা বলে মাথা নিচু করে বসে রইল। তার জীবনে এত অসহায় সে আর কখনোই হয়নি। ধার শোধ করার কথা সে বলেছে, অথচ কিভাবে শোধ করবে তা সে নিজেও জানে না। শাহাদ 4টা কাগজ হাসিবের সামনে ধরে বলল, এইগুলো কি জানো? হাসিফ ফ্যাল ফ্যাল করে কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। শাহাদ বলল, হিসাম ভাই তুমি তোমার মা, ভাবি এবং রিসামের জন্য আলাদা আলাদা 4টা অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছেন, যাতে তার কিছু হয়ে গেলে তোমাদের কারো কাছে হাত না পাততে হয়। হাসিব চমকে তাকালো শাহাদের দিকে। তার চোখে পানি এসে জমল, কিছু বলার ভাষা পেল না। শাহাদ হাসিবের হাতে পেপারগুলো দিয়ে আঙ্গুল দিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টের টাকার অ্যামাউন্টটা দেখিয়ে দিল। হাসিবের চোখ থেকে ফোটায় ফোটায় পানি পড়ল কাগজগুলোর উপরে। যে টাকার জন্য তার ভাইয়ের চিকিৎসা বন্ধ হতে যাচ্ছিল, যে টাকার জন্য তার বাড়িতে খাবার টেবিলে ঠিকমতো খাবার উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিল, সেই টাকাই এখন এরকম অপ্রত্যাশিতভাবে তার কাছে ধরা দিয়েছে। শাহাদ হাসিবের কাঁধে হাত রেখে বলল, আমি জানতাম হিসাম ভাই এরকম কিছু অবশ্যই করেছে। আমি হলে আমিও তাই করতাম। যেই পেশায় জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, সেই পেশাই থেকে প্রত্যেক পুরুষই নিজের পরিবারের জন্য অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে, যেটা আমার বাবাও করেছে, ভবিষ্যতে আমিও করব। আর এই জন্যই আমি তোমাকে কাগজপত্র আনার কথা বলেছিলাম। হাসিব চোখের পানি মুছল। পরিবারের দায়িত্ব কিভাবে নিয়ে তা নিয়ে সে এতদিন চিন্তায় কাটিয়েছে। এখন আর চিন্তা নেই। যে বিপুল পরিমাণ টাকা হিসাম রেখেছে তা দিয়ে নিশ্চয়ই সে আবার ঘুরে দাঁড়াতে পারবে। সে শাহাদের হাত আঁকড়ে ধরে ধন্যবাদ জানালো। শাহাদ হাসিবকে আশ্বাস দিয়ে বলল, ভেঙে পড়ো না, শক্ত থাকো। এই কাগজগুলো নিয়ে ব্যাংকে গেলে প্রয়োজন মতো টাকা তুলতে পারবে। হিসাম ভাইয়ের সেক্রেটারির সাথে যোগাযোগ করো, উনি তোমাকে সব বুঝিয়ে দিবে। হাসিব উঠে চলে যেতে নিলে শাহাদ তাকে থামিয়ে বলল, ভাবিকে গিয়ে বলবে কুহু মা হতে চলেছে, উনি যেন দোয়া করে, যদি সম্ভব হয় তবে যেন একবার আসে আমাদের বাড়িতে। শাহাদ হাসিবের সাথে ফল আর মিষ্টি পাঠিয়ে দিল চৌধুরী বাড়িতে। হাসিব চলে গেলে শাহাদ কাগজগুলো মনোযোগ দিয়ে দেখল। হিসাম নাইমুরের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করেছে। আন্ডারওয়ার্ল্ডের অনেক সিক্রেট ব্যাপারই এর মধ্যে রয়েছে। এই সব কিছু শাহাদ পুলিশকে দিবে না, কিছু সে নিজের কাছে রাখবে, নিজের কাজে লাগাবে। আকাশে সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। বারান্দার দোলনায় কুহুকে বুকে নিয়ে শুয়ে থেকে সেই চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদ। ইদানিং নিজেকে তার খুব সুখী সুখী লাগে, আবার এত সুখের কারণে ভয়ও লাগে, যদি সেই সুখ বেশি দিন স্থায়ী না হয়। শাহাদ
জোর করে মন থেকে এসব ভাবনা দূর করার চেষ্টা করলো। অনাগত সন্তানের জন্য অপেক্ষা করে সেই ভয় কাটাতে চেষ্টা করলো। চাঁদ থেকে চোখ সরিয়ে কুহুর মুখের দিকে তাকালো। চাঁদের আলোতে ঘুমন্ত কুহুকে দেখতে অপূর্ব লাগছে। সে আলতো করে কুহুর কপালে চুমু খেয়ে গভীরভাবে জড়িয়ে ধরল। শাহাদের উষ্ণ ছোঁয়াতে কুহুর ঘুম ঘুম ভাবটা কেটে গেল। চোখ মেলে তাকালো। দোলনার হালকা দুলুনিতে বুঝতে পারল সে শাহাদের সাথে দোলনায় শুয়ে আছে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে বদ্ধ ঘরে তার দম বন্ধ হয়ে আসে। তাই শাহাদ বিশাল এক দোলনা এনে বারান্দায় টানিয়ে দিয়েছে। গোল সাইজের বিশাল দোলনার চারপাশে পর্দা টানানো। প্রায় রাতেই শাহাদ তাকে নিয়ে দোলনায় ঘুমিয়ে যায়। কুহু মুখ উঁচু করে শাহাদের দিকে তাকালো। শাহাদও তাকালো কুহুর দিকে। কুহু শাহাদের বুক থেকে মাথা তুলে উঠে বসলো। শাহাদের দিকে তাকিয়ে আচমকা প্রশ্ন করলো, আপনার ছেলে চাই নাকি মেয়ে চাই? আচমকা এমন প্রশ্নে শাহাদ কিছুটা বিস্মিত হলো। এক হাত মাথার নিচে দিয়ে প্রশ্ন করলো, হঠাৎ এই প্রশ্ন? দাদিজান বলেছে ওনার নাকি ছেলে চাই। ছেলে যদি না হয় তাহলে আমি কই থেকে ছেলে আনবো শুনি? শাহাদ মুচকি হেসে বলল, দাদিজান শুধু তোমাকেই বলে না, আমার উপরেও একই অত্যাচার শুরু করেছেন। দাদিজান আমাকে এই জন্য পানি পড়াও এনে দিয়েছে। শাহাদ ভ্রুকুচকে বিস্মিত কণ্ঠে বলল, তাই নাকি? মাই গড। কুহু বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি এই পানি পড়া আমি একা খাবো না, আপনাকেও খাওয়াবো। বাচ্চা তো আর আমার একার না, এখানে আপনারও অবদান আছে। শাহাদ দুষ্টু হেসে উঠে বসল। কুহুর গা ঘেঁষে বসে তার গালে নাক ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলল, তাই? কি ধরনের অবদান? কেমন অবদান? কুহু শাহাদের দুষ্টুমি বুঝে গেল। শাহাদ আরো ঘনিষ্ঠ হওয়ার আগেই লাফ দিয়ে দোলনা থেকে নেমে গেল। বলল, এইসব কিছু বুঝি না, আপনাকেও খেতে হবে পানি পড়া। কিন্তু বেবি তো তোমার পেটে, আমি খেয়ে কি করব? কুহু ঘর থেকে পানি পড়ার গ্লাস নিয়ে এসে বলল, কি করবেন তা আপনি জানেন, কিন্তু আমার সমস্ত কিছুর অর্ধেক ভাগ আপনাকে নিতে হবে। কুহুর কথা শুনে শাহাদ মজা পেল। কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, অর্ধেক ভাগ দিতে চাইলে তো তোমার সাথে সাথে আমাকেও মাদার হরলিক্স খেতে হবে। ডেলিভারির দিন আমাকেও লেবার রুমে গিয়ে শুয়ে পড়তে হবে। কুহু চোখ রাঙিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদকে গ্লাসটা দিয়ে বলল, নিন ধরুন, গ্লাসের অর্ধেক পানি খাবেন, বাকি অর্ধেক আমি। শাহাদ ছোট একটা শ্বাস ফেলে গ্লাসটা নিল। প্রেগন্যান্সির সময় মেয়েদের মুড সুইং হয় শুনেছে, কিন্তু এই ধরনের ভূত চাপে ওদের মাথায় তার জানা ছিল না। এই সময় সে বউকে রাগাতে চায় না, তাই গ্লাসটা নিয়ে চুমুক দিল। এক চুমুক খাওয়ার পর সে কুহুর দিকে ছোট ছোট চোখে তাকালো। বলল, এই তোমার পানি পড়া? কুহু হিহি করে হাসলো। বলল, সন্ধ্যায় মা এই শরবতটা বানিয়ে রেখে গিয়েছিলেন, খেতে আর মন নেই, এখন মনে পড়ল, তাই আপনার সাথে একটু দুষ্টুমি করলাম। দাদিজান এরকম কোনো পানি পড়া দেয়নি আমাকে। শাহাদ চাঁদের আলোয় কুহুর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে হাসলো। কুহুকে নিজের পাশে বসিয়ে শরবতটা তাকে খাওয়ালো। এরপর কুহুকে বুকে নিয়ে দোলনায় রাখা বালিশটায় শুয়ে পড়ল। দুজনের ভারে দোলনাটা এদিক ওদিক দোল খেল। কুহু শাহাদের বুকে শুয়ে গল্প জুড়ে দিল। তাদের ছেলে হলে কি করবে, মেয়ে হলে কি করবে, এসব কথাবার্তা। শাহাদ মনোযোগ দিয়ে শুনছে সব। এসব শুনতে ভালো লাগে। এসব কথা কুহু হাজারবার বলে ফেলেছে। এরপরও এসব শুনতে তার বিরক্ত লাগে না, বরং সুখ লাগে। শাহাদ আবারও চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে অনেক প্ল্যান তার। এতদিনের গজিয়ে ওঠা বিষ দাঁত উপড়ে ফেলার প্ল্যান। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সব অপরাধীকে শাস্তি দিবে। তার সন্তান যখন দুনিয়ায় আসবে তখন যেন তার নিরাপত্তায় কেউ বাধা দিতে না পারে, সে ব্যবস্থা এখনই করে রাখবে সে। মনসুর আলী নাইমুরের সাথে হিসামের অফিসে বসে আছে। হিসাম না থাকায় এই অফিসের একচ্ছত্র অধিপতি এখন সে। নাইমুর রাগে ফুঁসছে, তার চোখ মুখ কঠিন কঠিন চোখে সে মনসুর আলীর দিকে তাকিয়ে আছে। মনসুর আলী নিজেও চরম বিরক্ত। সে টেবিলে থাবা দিয়ে বলল, ওই বুড়িকে কিছুতে বোঝাতে পারবো না। বুড়ির ছেলে আর ছেলের বউ এর পাল্লায় পড়ে বাড়ি নিলামে তুলে রাজি হলো না। নাইমুর চোয়াল শক্ত করে বসে রইল। তার চোখ লাল হয়ে আছে। শক্ত গত দু তিন রাত তার ঘুম নেই। মনসুর আলীর উপর বিশ্বাস করে সে এতগুলো টাকা মাঠে নামিয়েছিল। এখন সব টাকাই জলে গেছে। হিসামের অফিসের অ্যাকাউন্টে তেমন টাকা মেলেনি। আন্ডারওয়ার্ল্ড টাকাই চলে। সেখানকার লোকেদের কন্ট্রোল হাতে রাখার জন্য তার টাকা দরকার। ভেবেছিল মনসুর আলী জিতে গেলে শহরে অবৈধ ব্যবসাগুলোকে নতুন করে গড়ে তুলে সব টাকা সুদ সমেত তুলে নিবে। কিন্তু এখন আন্ডারওয়ার্ল্ড থেকে
সাধারণ ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে গেছে। শাহাদ খান সব জায়গায় দ্বিগুণ প্রভাব বিস্তার করছে। সে অবৈধ কার্যকলাপগুলো বন্ধ না করে সব নিজের কবজায় নিয়ে নিয়েছে, যার ফলে অবৈধ ব্যবসায় জড়িত সবাই শাহাদ খানকে তোষামত করায় ব্যস্ত। আগে যেখানে সব কিছুতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল, সেখানে সব কিছুতে শাহাদ খানের প্রভাব। এখন আগের মতো নাইমুরকে কেউ ভয় পাচ্ছে না। নাইমুরের মুখ দেখে মনসুর আলী কিছুটা মিইয়ে গেলেন। ইনিয়ে বিনিয়ে বললেন, তোমার টাকা আমি সময় মতো পরিশোধ করে দিব নাইমুর। হিসাবের কোম্পানির দেউলিয়া হয়ে গিয়েছে, নয়তো ওখান থেকে কিছু। মনসুর আলীকে কথা শেষ করতে না দিয়ে নাইমুর খেকিয়ে উঠল, বলল, আমার টাকা চাই, যে কোনো মূল্যে টাকা চাই। টাকা না পেলে আমি তোকে খুন করব, এরপর তোর বাড়ির সম্পত্তি দখল করব। মনসুর আলী ভয় পেয়ে গেলেন নাইমুরের হুমকিতে। নাইমুর যেভাবে ফুঁসছে, এখন কোনো কিছু বলে সান্ত্বনা দিবে যে সেটারও জো নেই। কোনো মিথ্যা কথা বলেও কাজ হবে না। মনসুর আলী একটু কঠিন স্বরে বললেন, তুমি আমার সাথে তুই তুকারি করছো কোন সাহসে? ভুলে গেছো আমি এখন দলের সভাপতি। সামনে নির্বাচনে আমার হাত ঠেকার সাধ্য কারণেই। নাইমুর তেড়ে এসে মনসুর আলীর পাঞ্জাবের কলার চেপে ধরল। বিশ্রী একটা গালি দিয়ে বলল, সামনে নির্বাচন পর্যন্ত তুই জানে বাঁচবি কিনা দেখ। আমার টাকা না পেলে তোকে আমি খুন করব। তোকে বাঁচানোর জন্য তোর দলের কেউ আসবে না, কারণ তুই জোর করে ওই দলের সভাপতি হয়েছিস। বাঘ বিতণ্ডার মাঝে নাইমুরের একটা ছেলে এসে হাজির হলো। নাইমুরের কানে কানে কিছু কথা বলে আবার বেরিয়ে গেল। নাইমুর মনসুর আলীর কলার ছেড়ে দিয়ে চেয়ারে বসে একটা শয়তানি হাসি দিল। মনসুর আলী ভয়ে ভয়ে জানতে চাইল, কি হয়েছে? কি বলে গেল ওই ছোকরা? নাইমুর বাঁকা হেসে মনসুর আলীর দিকে তাকিয়ে বলল, তুরুপের তাস পেয়ে গেছি। হিসাম চৌধুরী অনেক চালাক। সে তার পরিবারের প্রত্যেকের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে বড় অঙ্কের টাকা রেখেছে সেখানে। মনসুর আলী বলল, এর জন্য ওই বড়ি নিলামে বাড়ি তুলতে রাজি হলো না, কারণ হিসামের চিকিৎসা চালানোর টাকা ওদের কাছে আছে। তুমি তো শিওর এই ব্যাপারে? হ্যাঁ, হাসিবের পেছনে লোক লাগিয়েছিলাম। হাসিব হিসাম চৌধুরীর সেক্রেটারিকে সাথে নিয়ে ব্যাংকে গিয়েছিল। সেখানে সে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেছে। মনসুর আলী টেবিলের অপর পাশে চেয়ারে বসলেন। তার মুখ হাসি হাসি। মুখের হাসি ধরে রেখে বললেন, কত টাকা হবে সব মিলিয়ে? নাইমুর খ্যাক করে শব্দ করে হাসলো, বলল, যত টাকা হোক সব আমি নেব, তাই টাকার অ্যামাউন্ট আপনার না জানলেও চলবে। মনসুর আলী কিছুটা দমে গেলেন। জিজ্ঞেস করলেন, আমাদের সাহায্য ছাড়া সে টাকা তুমি হাতে আনতে পারবে না। পারবো। আমি এবার আর কোনো ঝামেলায় যাব না, সরাসরি অ্যাকশনে যাব। হাসপাতালে হিসাম চৌধুরীর মাথায় বন্দুক ঠেকিয়ে হলেও সবার কাছ থেকে টাকা হাতিয়ে নেব। মনসুর আলী চোখ মুখ বিকৃত করে বসে রইল। নাইমুর তাতে পাত্তা দিল না। তার এখন মূল লক্ষ্য হাতে টাকা পাওয়া। টাকা হাতে না এলে আন্ডারওয়ার্ল্ডে নিজের নিয়ন্ত্রণ হারাতে হবে। আন্ডারওয়ার্ল্ডে নিয়ন্ত্রণ হারানো মানেই আজ না হয় কাল কারো হাতে খুন হতে হবে তাকে। অন্য কেউ আন্ডারওয়ার্ল্ডে রাজ করতে খুন করে সরিয়ে দিবে তাকে। তাই এই মুহূর্তে যে কোনো মূল্যে তার টাকা প্রয়োজন। মঞ্জুরা বেগম ছেলের পাশে বসে তসবিহ জপছেন আর চোখের পানি ফেলছেন। তৃপ্তির হিসামকে কোলে নিয়ে হিসামের বেডের পাশে সোফাটায় বসে আছে। তার দৃষ্টি হিসামের দিকে। এতগুলো দিন হয়ে গেল, অথচ মানুষটার একটুও নড়চড় নেই। একদম প্রাণহীন জড় বস্তুর মতো হয়ে শুয়ে আছে। প্রাণহীন কথাটাই তৃপ্তির গা কাটা দিয়ে উঠল। এই ধরনের চিন্তা মাথায় আসার জন্য নিজেকে ভর্ৎসনা দিল। অবশ্যই তার স্বামী জেগে উঠবে, আবার আগের মতো মাথা উঁচু করে হেঁটে বেড়াবে। তার হুঙ্কারে বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকবে। রিশাম বাবার আদর পাবে। এসব ভেবে তৃপ্তির বুক চিরে একটা শ্বাস বেরিয়ে আসলো। হঠাৎ করে ওর মনে হলো হিসামের আঙ্গুলটা যেন নড়ল। তৃপ্তি চমকে তাকালো, কিন্তু না, হিসামের হাত আগের মতোই অসাড় হয়ে পড়ে আছে। হতাশ হয়ে আনমনা হতেই আবারও মনে হলো যেন আঙ্গুল নাড়াচ্ছে হিসাম। তৃপ্তি সোজা হলো, চোখ রোগড়ে ভালো করে মনোযোগ দিয়ে তাকালো। হ্যাঁ, হিসামের আঙ্গুল অল্প নড়ছে। তৃপ্তির বুকের ভিতরটা ধরাস করে উঠল। কিছুক্ষণের জন্য শ্বাস আটকে এলো তার। অস্পষ্ট স্বরে শাশুড়িকে ডাকলো, মা। মঞ্জুরা বেগম তসবি পড়ার মাঝখানে বাধা পেয়ে বড্ড বিরক্ত হলেন। ছেলের সুস্থতা কামনায় খতম দিচ্ছেন তিনি। এই সময় তৃপ্তি ডিস্টার্ব করছে কোন আক্কেলে। তিনি চোখ মেলে তাকালেন তৃপ্তির দিকে। তৃপ্তির চোখে পানি। সে আঙ্গুল তুলে একদিকে কি যেন দেখাচ্ছে। তার হাত কাঁপছে। মঞ্জুরা বেগম বিরক্ত মুখে হিসামের পাশ থেকে চশমাটা নিয়ে চোখে পড়লেন। এই মেয়ে কি দেখাচ্ছে তিনি দেখবেন, এরপর তাকে ইচ্ছামতো ছাড়ি দিবেন।
তিনি মনে মনে তৃপ্তিকে বকাঝকা করার জন্য তৈরি হয়ে তৃপ্তির দেখানো হিসামের হাতের দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বুকে হাত চেপে ধরলেন, হাহাকার করে বললেন, ও তৃপ্তি, আমার হিমাস, ডাক্তারকে ডাকো, আমার হিমাস। মঞ্জুরা বেগম হিসামের মাথায় হাত বুলাতে বুলাতে কান্না করতে থাকলেন। তৃপ্তি নিজেকে কিছুটা সামলে নিয়ে রিশামকে কোলে থেকে নামিয়ে সোফায় বসালো। তারপর ছুটে এসে হিসামের নড়াচড়া করতে থাকা হাতটা ধরে ঠুকরে কেঁদে উঠল। কান্নারত কণ্ঠে বলল, শুধু একটাবার চোখ মেলে তাকাও, তাকিয়ে দেখো তুমি ছাড়া কত কষ্টে আছি আমরা। তৃপ্তির কথার কারণেই কিনা জানা নেই, খানিক পরেই হিসামের চোখ খুলে গেল। মঞ্জুরা বেগম ছেলের চোখ মেলে তাকানো দেখে থমকে গেলেন। তৃপ্তি দেখো। তৃপ্তিকে দেখে বললেন। তৃপ্তি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে হিসামের কাছে এসে দুপাশে গালে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তুমি চোখ খুলেছ? তুমি সুস্থ হয়ে গেছো? হিসামের চোখ খুললেও সেখানে কোনো নড়াচড়া নেই। খোলা চোখ দুটো স্থির হয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরপর চোখের পলক পড়ছে। মঞ্জুরা বেগম ছেলের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, হাসিবকে ডাকো, ডাক্তারকে ডাকো। শাশুড়ির কথায় তৃপ্তির হুঁশ ফিরে এলো। ডাক্তারকে ডাকা প্রয়োজন, হাসিবকেও খবরটা দিতে হবে। হাসিব নিশ্চয়ই করিডোরে পাইচারি করছে। তৃপ্তি স্বামীকে ছেড়ে হাসিবকে ডাকার জন্য দরজার দিকে পা বাড়াতেই হাসিবকে ভিতরে ঢুকতে দেখল। কিন্তু হাসিবের মাথায় বন্দুক ঠেকিয়ে ভিতরে প্রবেশ করলো নাইমুর, সাথে অস্ত্রধারী আরও কিছু গুন্ডা। হাসিবকে এভাবে দেখে মঞ্জুরা বেগম ছুটে আসতে চাইলেন ছেলের কাছে। সাথে সাথে অন্য ছেলেগুলো অস্ত্র তাক করলো। নাইমুর মিষ্টি কণ্ঠে বলল, আন্টি এই বয়সে দৌড়াদৌড়ি করবেন না, আমরা বেশিক্ষণ থাকবো না, কাজ হয়ে গেলে চলে যাব। দয়া করে বাধা সৃষ্টি করে আরেকটা ছেলের প্রাণ সংশয় করবেন না। মঞ্জুরা বেগম ভয়ে হিসামের এক হাত নিজের হাতে নিলেন। এক ছেলে মৃত্যু সজ্জায়, আরেক ছেলে অস্ত্রের ডগায়। এই অবস্থায় সৃষ্টিকর্তা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তৃপ্তি জিজ্ঞেস করল, কি চাও তোমরা? নাইমুর হাসিবকে ধাক্কা দিয়ে ছেলেগুলোর হাতে দিয়ে বলল, শুনেছি হিসাম চৌধুরী আপনাদের নামে কিছু টাকা রেখে গেছে, সেগুলো আমাকে দিয়ে দিন, আমি ভদ্রলোকের মতো চলে যাব। মঞ্জুরা বেগম চিৎকার করে বললেন, কিছুতেই না, এগুলো আমার ছেলের চিকিৎসার জন্য, এক পয়সাও তুই পাবি না। নাইমুর তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনার ছেলে তো প্রায় মরতে গেছে, ওর আবার চিকিৎসা কি? তৃপ্তি গলা উঁচিয়ে বলল, না, ও মরেনি, ও চোখ খুলে তাকিয়েছে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে তোর বিচার করবে। হিসাম চোখ খুলে তাকিয়েছে শুনে নাইমুর অবাক হলো। ঘাড় বাঁকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তাই নাকি? উকি দিয়ে হিসামের দিকে ভালো করে তাকিয়ে বুঝল হিসাম চোখ খুলে তাকিয়ে আছে। হাতে রিভলভারটা এক পাক ঘুরিয়ে হিসামের দিকে তাক করে বলল, মরেনি যেহেতু তাহলে আমি মেরে দেই, তাহলে তো চিকিৎসার টাকা লাগবে না। হিসামের দিকে বন্দুক তাক করা দেখে হাসিব তেড়ে আসতে চাইল, কিন্তু তাকে দুপাশে দুজন ধরে রাখাই পারল না। যথাসম্ভব ওদের উপর ভর দিয়ে সজোরে লাথি মারল নাইমুরের পিঠে। পিঠে লাথি খেয়ে নাইমুর সামনের দিকে ঝুঁকে গেল। তার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেল ফ্লোরে। ক্রোধে উন্মাদ হয়ে নাইমুর হাসিবের পেটে মুখে ঘুষি মারতে লাগলো। ছেলের মার খাওয়ার দৃশ্য মঞ্জুরা বেগম সহ্য করতে পারলেন না। তিনি দৌড়ে এসে নাইমুরের হাত ধরে টেনে সরাতে লাগলেন। নাইমুর বাধা পেয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকালো। এক হাতে হাসিবের কলার ধরে রেখে আরেক হাতে মঞ্জুরা বেগমকে জোরে ধাক্কা দিল। মঞ্জুরা বেগম হিসামের বেডের কাছে ফ্লোরে পড়ে গেলেন। শাশুড়িকে বাঁচাতে এসেও তৃপ্তি তাকে ফ্লোরে পড়া থেকে আটকাতে পারল না। সে রাগে কষ্টে নাইমুরকে কিল ঘুষি মারতে উদ্যত হলে নাইমুর তার হাত ধরে ফেলল। তৃপ্তি তাও থেমে থাকল না। সে পা দিয়ে নাইমুরের হাঁটুর নিচে লাথি দিল। তৃপ্তির জুতার আঘাতে নাইমুর হাঁটুর নিচে প্রচণ্ড আঘাত পেল। প্রচণ্ড রাগে সে সজোরে তৃপ্তির গালে চর বসিয়ে দিল। শক্ত হাতে চর খেয়ে তৃপ্তি ছিটকে পড়ল ফ্লোরে। পরিবারের সবার এমন অবস্থায় ছোট্ট রিশাম চিৎকার করে কাঁদতে লাগলো। নাইমুর হাসিবকে আবারও মারতে শুরু করলো। চিৎকার করে বলল, এখনই সব টাকা আমার হাতে তুলে দে, নয়তো তুই সহ তোর পরিবারের কাউকে বাঁচতে দিব না। স্থির হয়ে ছাদের দেয়ালের দিকে তাকিয়ে থাকা হিসামের চোখের পাপড়ি দুটো কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। পরিবারের হাহাকার তার কানে পৌঁছাচ্ছে। ছোট্ট রিশামের কান্না তার ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার হাতের আঙ্গুলগুলো কাঁপছে, শরীরেও হালকা কাঁপুনি হচ্ছে। বোধহয় সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তৃপ্তি হামাগুড়ি দিয়ে কান্নারত ছেলের কাছে গেল। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে স্বামীর দিকে তাকালো। খুলে রাখা চোখ দুটো দিয়ে হিসাম কি দেখছে? ওদের দুর্দশা।
নাকি পাথরের মতো স্থির হওয়া চোখগুলোতে কোনো প্রাণের স্পন্দন নেই। হিশামের ভিআইপি কেবিনটাই ঝড় বয়ে যাচ্ছে। রিশামের কান্না আর মঞ্জুরা বেগমের হাহাকারে বাতাস ভারী হয়ে গেছে। সেই সাথে যোগ হয়েছে হাসিবার মার খাওয়ার আওয়াজ। ভেতরে এত কিছু ঘটে গেলেও সাউন্ড প্রুফ কেবিনটার বাইরে সব স্বাভাবিক। বাইরে নাইমুরের দুজন লোক করিডোরে বসে থেকে পাহারা দিচ্ছে আর খুশ মেজাজে হাসি ঠাট্টা করছে। তল পেটে ঘুষির তীব্র আঘাতে হাঁটু ভেঙে পড়ে গেল হাসিব। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে তার। মুখের ভেতরেও নোন্দা লাগছে। হয়তো মুখের ভেতরে গালের সাথে দাঁত লেগে কেটে গেছে। হাসিব হাঁটু ভেঙে পড়ে গেলেও নাইমুরের রাগ কমল না। সে হাসিবের চুল ধরে মাথাটা উঁচু করলো। অশ্রাব্য একটা গালি দিয়ে বলল, অ্যাকাউন্টগুলো থেকে টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, চলে যাব। কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? হাসিব রক্তাক্ত মুখ নিয়ে নিভু নিভু চোখে মা আর ভাবির দিকে তাকালো। দুজনেই কান্না করছে। তার মা হিশামের একটা হাত আঁকড়ে ধরে ফ্লোরে বসে আহাজারি করছে। হাসিব ঢোক গিলল, গলাটা শুকনো ঠেকল। এক গ্লাস পানি পেলে ভালো হতো। হাজার মার খেলেও সে কিছুতেই টাকা দিবে না। এই টাকাগুলো দিয়ে দেয়া মানে তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া। হিশামের চিকিৎসা থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে যাবে। তাকে মেরে ফেললেও 1 টাকাও সে দিবে না। নায়মুরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাসিবের চুল মুঠো করে ধরে বলল, ফাইন, তাহলে তোর পরিবারের সবাইকে এক একে মারবো। প্রথমে মারবো এই ছোট্ট ছেলেটাকে, এরপর দেখি তুই টাকা না দিয়ে কিভাবে থাকিস। নাইমুর হাসিবকে ছেড়ে দিয়ে ফ্লোর থেকে রিভলভার তুলে নিয়ে সেটা তাক করলো রিশামের দিকে। তৃপ্তি ছেলেকে বুকে জড়িয়ে ধরে পুরোপুরি রিশামকে ঢেকে ফেলল। সে কিছুতেই ছেলের গায়ে গুলি লাগতে দিবে না। মঞ্জুরা বেগম নাতির নাম ধরে চিৎকার করে উঠলেন। তবে কি ছেলের শেষ চিহ্নটুকুও হারিয়ে ফেলেছেন তিনি? হঠাৎ করে নাইমুরের হাতে রিভলভার ছিটকে পড়ে গেল হাত থেকে। সেই সাথে প্রচণ্ড যন্ত্রণায় নাইমুর চিৎকার করে উঠল। তাকিয়ে দেখল রিভলভার হাতে শাহাদ ঢুকেছে। সেই গুলি করেছে তার হাতে। শাহাদের সাথে এসে ঢুকলো কতগুলো গার্ড আর দলের কিছু ছেলে। গার্ডগুলো প্রথমেই নাইমুরের চালাগুলোকে ধরলো। অভিজ্ঞ হাতে চালাগুলোকে ধরাশায়ী করে রুমের বাইরে নিয়ে গেল। চালাগুলো এতক্ষণ হাসিবের 2টো হাত ধরে রেখেছিল। তাদের কাছ থেকে হাসিব ছাড়া পেতেই ঢলে পড়ল ফ্লোরে। মাইমুর মুহূর্তের মাঝে অন্য হাত দিয়ে পকেট থেকে আরেকটা রিভলভার বের করে তাক করলো শাহাদের দিকে। শাহাদ তার নিজের রিভলভার নামিয়ে ফেলল। শান্ত কণ্ঠে বলল, তুই যদি আর কিছু না ঘটিয়ে ভদ্র ছেলের মতো এখান থেকে বের হয়ে যাস, তবে আমি এই সব কিছু ভুলে যাব। নাইমুর রিভলভারটা নাড়িয়ে কিরমিরিয়ে বলল, আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি তোর কথা মানি না। আমাকে পুলিশে ধরুক। যদি ভেবে থাকিস আমাকে কবজা করবি তবে ভুল। আমি ধরা দেওয়ার আগে এদের সব কয়টাকে পরপারে পাঠিয়ে তারপর ধরা দিব। তাই যদি এদের বাঁচাতে চাস তবে আমাকে পালানোর সুযোগ করে দে। তমাল আরেকটা ছেলেকে সাথে নিয়ে হাসিবকে ফ্লোর থেকে তুলে তাড়াতাড়ি কেবিনের বাইরে নিয়ে যেতে চাইল। হাসিবের এখন ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু হাসিবের গায়ে হাত দিতেই নাইমুর ফাঁকা গুলি ছুড়ল। বলল, কেউ এখান থেকে কোথাও যাবে না। এরকম করলে আমি কিন্তু হিশামকে মেরে ফেলবো। নাইমুর এক লাফে হিশামের মাথার কাছে গিয়ে উপস্থিত হলো। রিভলভারটা হিশামের কপালে ঠেকিয়ে সবাইকে শাসালো। শাহাদ চমকালো না। এরকমটা নাইমুর করবে সে জানতো। তাই সে তৈরি হয়েই এসেছে। এখানে আসার আগে স্নাইপার সেট করে এসেছে। এই ঘরের কাছের জানালাটা দিয়ে খুব সহজেই নাইমুরকে টার্গেট করতে পারবে তারা না পারলেও শাহাদ নিজে শ্যুট করবে নাইমুরকে। তাও হিশাম বা তার পরিবারের কারো ক্ষতি হতে দিবে না। আমাকে আটকে লাভ নেই। মনসুর আলী এখনও আছে। সে অবশ্যই আমাকে উদ্ধার করতে আসবে। নাইমুর বড় বড় চোখ করে এদিক ওদিক সবার দিকে তাকিয়ে বলল। নাইমুরের কথাটা শেষ হতেই স্থানীয় থানার ওসি তার পুলিশ বাহিনী নিয়ে ঢুকলো। পুলিশের পিছু পিছু বীর দর্পে এসে ঢুকলো মনসুর আলী। তার মুখ হাসি হাসি। বোঝাই যাচ্ছে সে নাইমুরের সাথে বিশ্বাসঘাতকতা করছে। নাইমুর বিস্ফোরিত চোখে তাকালো মনসুর আলীর দিকে। এতক্ষণ সে ভেবে পাচ্ছিল না শাহাদ কী করে এখানকার খবর পেল। সিসিটিভি ফুটেজ থেকে খবর পাওয়ার কোনো কারণ নেই। কারণ সে এখানে আসার আগে লোক পাঠিয়ে হিশামের কেবিন থেকে শুরু করে করিডোর সবখানের সিসিটিভি ক্যামেরা অকেজ করে দিয়েছে। এরপরও শাহাদ কী করে খবর পেয়েছে তা নিয়ে তার মনে দ্বন্দ্ব ছিল। তবে এখন সব পরিষ্কার বুঝতে পারছে সে। মনসুর আলী খবর দিয়েছে শাহাদকে। এরপর নিজ দায়িত্বে পুলিশ ডেকে এনেছে নাইমুরকে ধরিয়ে দেওয়ার জন্য। নাইমুর অবিশ্বাসী চোখে তাকিয়ে তার ছেলের হাসি হাসল। তার উচিত হয়নি এই বিশ্বাসঘাতককে জানানো। টাকার ভাগ পাবে না বলে নাইমুরকেও তা পেতে দিবে না। হয়তো আরও অনেক বড় প্ল্যান করেছে এই মনসুর আলী। আর সেই প্ল্যানের ছাগল হয়েছে নাইমুর। তবে নাইমুর এত সহজে হাল ছেড়ে দিবে না। কোন ঠাসা যেহেতু হয়েছেই, তবে সবাইকে নিয়ে মরবে সে। শাহাদের
পাশে দাঁড়ানো তমাল মধুর একটা হাসি দিয়ে নাইমুরের দিকে তাকিয়ে বলল, এই নে, আসছে তোরে উদ্ধার করতে তোর মনসুর আলী। নাইমুর মনসুর আলীর দিকে তাকিয়ে বলল, বিশ্বাসঘাতকতা করে ছাড় পাবি না, আমি তোকে খুন করব। মনসুর আলী নরম সুরে অভিনয় করে বলল, বাবা নাইমুর, এখনো সময়টা খুনাখুনির না, এসো আমরা মিলেমিশে থাকি। হিসাম বাবার কাছ থেকে সরে এসো, সাহাদ বাবাজি তোমার ক্ষমা করে দিবে। নাইমুর কিরমির করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো মনসুর আলীকে। মনসুর আলী আস্তাগফিরুল্লাহ বলে জিভে কামড় দিল। সাহাদ সচেতন চোখে তাকিয়ে আছে নাইমুরের দিকে। নাইমুরের প্রতিটা পদক্ষেপ সে মেপে নিচ্ছে, সামান্য একটু সুযোগ পেলেই সে কাজে লাগাবে। নাইমুর এখনও রিভলভারটা হিসামের মাথায় ঠেসে ধরে রেখেছে। সে হুঙ্কার ছেড়ে বলল, তারপর শাহাদের দিকে তাকিয়ে বলল, শেষবারের মতো বলছি, আমাকে টাকাগুলো দিয়ে দে, এরপর এখান থেকে বের হওয়ার সুযোগ করে দে, নয়তো আমি একা মরবো না, এক দুজনকে মেরে তারপর মরবো। তুই ভেবেছিস আমাকে ফাঁসিয়ে তুই বাঁচতে পারবি? আন্ডারওয়ার্ল্ডে আমার লোক আছে, তোর পরিবারকে ওরা বাঁচতে দেবে না। তোর বউকে তুলে এনে আহমদ ফুর্তি করবে ছেলেরা। পরিবারের কথা শুনে রাগে দাঁতের দাঁত লেগে গেল শাহাদের। ধারালো চোয়াল আরো শক্ত হয়ে গেল, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আরো দৃশ্যমান হলো। তার হাতে ধরা রিভলভারটা দিয়ে নাইমুরের খুলি ফাটিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু সে নিজেকে দমন করলো। পুলিশের সামনে আইন নিজের হাতে তুলে নেওয়ার ভুল সে করবে না। সে নাইমুরকে অমনোযোগী করার জন্য বলল, আমি তোকে টাকা পয়সা সহ আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে দেব, বল এই জন্য কি করতে হবে? পুলিশ আর তোর ছেলেদেরকে হাসপাতাল এরিয়ায় বাহিরে পাঠাতে হবে। এরপর আমার সব লোককে আমার কাছে নিয়ে আয়, আর তোদের সব অস্ত্রগুলো আমাকে দিয়ে দিতে হবে। মনসুর আলী ভয় পেয়ে গেল। নাইমুর এখান থেকে ছাড়া পাওয়া মানেই তার আর বেঁচে থাকার আশা নেই। সে অস্থির হয়ে শাহাদকে বলল, এত বড় ক্রিমিনালকে ছেড়ে দেবো মানে? এই যে তোদেরকে ডেকে এনেছি আমি। নাইমুর গর্জন করে উঠল। হিসামের মাথা থেকে রিভলভারটা সরিয়ে মনসুর আলীর দিকে তাক করে বলল, তোকে আমি পরে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোকে আগেই সরাতে হবে। শাহাদ এই সুযোগটার অপেক্ষাই ছিল। নাইমুরের রিভলভার হিসামের মাথায় ধরা নেই, তাই এখন তাকে আক্রমণ করলে হিসামের গুলি লাগার চান্স নেই। শাহাদ পাশে দাঁড়িয়ে থাকা তমালকে ইশারা করল। তমাল এক হাঁটু মাটিতে রেখে আর এক হাঁটু উঁচু করে বসে পড়ল। শাহাদ সেই হাঁটুতে পা রেখে লং জাম্প করল। নাইমুর কিছু বুঝে ওঠার আগেই শাহাদ লাফ দিয়ে নাইমুরের নাকে ঘুষি বসিয়ে দিল। এত দূর থেকে উড়ে এসে শাহাদ এমন ঘুষি দিল যে নাইমুর ছিটকে পড়ে গেল ফ্লোরে। মুহূর্তের মাঝে তমাল সহ অন্যান্য ছেলেগুলো এসে নাইমুরের উপর চড়াও হলো, কিন্তু নাইমুর এত সহজে বশ মারল না। সে উঠে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে লড়াই করল। শাহাদ তখন হিসামের দিকে মনোযোগ দিতে ব্যস্ত। হিসামকে চোখ খোলা অবস্থায় দেখে শাহাদ হতবাক হয়ে তাকিয়ে রইল। এই সময় নাইমুর এসে তার পিঠে লাথি দিল। শাহাদ হিসামের উপর হয়ে পড়ল। হিসামের মুখে থাকা নলে টান পড়ায় তার মাথার কাছের মেশিনগুলো বিপ বিপ শব্দ করতে লাগলো। নাইমুর মুহূর্তেই বুঝে ফেলল তার কি করা উচিত। সেই মেশিনটার দিকে হাত বাড়ালো, কিন্তু শাহাদ ক্ষিপ্ত গতিতে তাকে ধরে ফেলল। এবার আর নাইমুরকে কোনো দয়া দেখালো না। নাইমুরের তলপেটে প্রচণ্ড জোরে আঘাত করল। তীব্র আঘাত পেয়ে নাইমুর পেট ধরে উভো হয়ে গেল। ঘুষির তীব্রতায় মুখ ভর্তি বমি করে দিল। শাহাদ তাও থামল না। নিচু হয়ে থাকা নাইমুরের মুখে কান বরাবর ঘুষি দিল। পেটে তীব্র যন্ত্রণা, সেই সাথে গলা ছিঁড়ে বমি, তারপর কানের কাছে শাহাদের ঘুষি পড়েছে। এত কিছু একসাথে সামলাতে পারল না নাইমুর। সে চিত হয়ে পড়ে গেল ফ্লোরে। শাহাদের রাগ তখন আকাশ ছুঁয়েছে। এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এখন আর পারল না। সে নাইমুরের বুকের উপর বসে একের পর এক ঘুষি দিতে লাগলো তার মুখে। নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো নাইমুরের। তমাল সহ অন্যান্য ছেলেরা এসে শাহাদকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শাহাদের শরীরে যেন অসুরের শক্তি। সে তার বিগত দিনের সমস্ত রাগ উগলে দিতে চাচ্ছে নাইমুরের উপর। শেষমেশ থানার ওসি এসে শাহাদকে ছাড়িয়ে নিল। মৃত প্রায় রক্তাক্ত নাইমুরকে গ্রেফতার করে দুজন কনস্টেবল ধরাধরি করে নিয়ে গেল বাইরে। শাহাদ হিসামের বেডের কাছে এসে হাঁপাতে লাগলো। তার সাদা পাঞ্জাবিতে রক্তের ফোঁটা পড়েছে। হিসামের মেশিনটা এখনো বিপ বিপ করছে। সে তমালকে ডক্টর ডেকে আনতে বলল, আর দুটো ছেলেকে বলল হাসিবকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে। মঞ্জুরা বেগমের কাছে এসে তাকে ফ্লোর থেকে তুলে সোফায় বসালো। মঞ্জুরা বেগম এখনো ফুপিয়ে কাঁদছেন। তৃপ্তির দিকে তাকিয়ে বলল, কান্না থামান ভাবি, হিসাম ভাই তাকিয়েছে মানে তার জ্ঞান আছে, তিনি সব শুনছেন। জ্ঞান ফিরে পেয়ে তার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, এইটা খারাপ প্রভাব ফেলবে তার উপর। আপনি ভাইয়ের কাছে গিয়ে বসুন, কিছু ভালো ভালো কথা বলুন। তৃপ্তি শাহাদের কথাই আশার আলো পেল।
সে ছেলেকে বুকে নিয়ে হিসামের কাছে গিয়ে বসলো। হিসামের হাত নিয়ে তার গালে ছোঁয়ালো। শাহাদ সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। বাইরে এসে মনসুর আলী হাসি হাসি মুখ করে তার কাছে এসে বললেন, ওকে এবার শাস্তি দিয়ে খুব ভালো করেছো বাবা, এবার আবার সবাই বিপদমুক্ত। শাহাদ স্থির চোখে মনসুর আলীর দিকে তাকালো। মনসুর আলীর মুখে যেন হাসি ধরছে না। নাইমুরকে প্ল্যান অনুযায়ী সরিয়ে দিতে পেরে সে খুব খুশি। শাহাদ হালকা একটু হাসলো। এরপরেই সপাটে একটা চর বসিয়ে দিল মনসুর আলীর গালে। এই বয়সে এত শক্ত চর খেয়ে মনসুর আলীর মাথা ঘুরে গেল। পড়ে যেতে নিতেই দুটো ছেলে এসে তাকে পিছন থেকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। চরের তীব্রতা খানিকটা কমে এলে মনসুর আলী অবাক চোখে তাকিয়ে রইল। তার গালটা পুড়ে যাচ্ছে। শাহাদ আঙ্গুল উঁচিয়ে বলল, তোকে জেলে না পাঠানো পর্যন্ত আমরা কেউ বিপদমুক্ত না। মনসুর আলী আকাশ থেকে পড়লেন এমন ভাব নিয়ে বললেন, কি বলছো বাবা? তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে দলে নিবে, সেই জন্য নাইমুরের প্ল্যানের কথা তোমাকে জানিয়েছি। শাহাদ চোখ মেরে বলল, মিথ্যে বলেছিলাম আঙ্কেল, আমি অনেক বড় মাপের মিথ্যুক। মনসুর আলী রেগে গেল। চোয়াল শক্ত করে বলল, আমাকে কোন অপরাধে তুমি জেলে দিবে? আপনার অপরাধ, আপনি আপনার বাবাকে ট্রাক দিয়ে চাপা দিয়ে খুন করতে চেয়েছিলেন। আপনি হিসাম চৌধুরীর অনেক টাকা বাজেয়াপ্ত করেছেন। নির্বাচনে ভোট জালিয়াতি করার চেষ্টা করেছেন। একটা মাফিয়াকে সাথে নিয়ে মানুষকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আরও শুনতে চান? মনসুর আলীর চোখ রক্তবর্ণ হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বলল, এসবের প্রমাণ আছে তোমার কাছে? শাহাদ মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সেই ট্রাক চালক ধরা পড়েছে। নাইমুর ট্রাক চালককে মেরে ফেলতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সেই সাথে হিসাম ভাইয়ের সেক্রেটারি আপনার আর নাইমুরের সেদিনের কথাগুলো শুনেছিল। আর বাকি প্রমাণ আদালতে পেশ করব। মনসুর আলী বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। শাহাদ এত কিছু জেনে গেছে সে ভাবেনি। সে নাইমুরকে ধরিয়ে দিয়ে শাহাদের দলে আবারও ফিরতে চেয়েছিল। তারপর সুযোগ বুঝে শাহাদকে ছবল মারবে ভেবেছিল। শাহাদ দলের দুটো ছেলেকে ইশারা করে বলল। দুটো ছেলে দুদিক থেকে মনসুর আলীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। মনসুর আলী হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে অনুনয় করে বলতে লাগলো, নিয়ে যায় এনাকে। আন্ডারওয়ার্ল্ডের ইঁদুর নাইমুরকে নিয়ে পুলিশ অফিসার এত ব্যস্ত যে এই চামচিকার কথা ভুলে গেছে। বাবা শাহাদ, এই সব কিছু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, সব নাইমুরের ষড়যন্ত্র। সে সমস্ত টাকা দিয়ে একা ভোগ করা আশায় আমাকে দোষী বানিয়েছে। শাহাদ এসব কথায় কান দিল না। তার এখন হাসিবের কাছে যাওয়া প্রয়োজন। ডক্টর খানিক আগেই হিসামের কেবিনে ঢুকেছে। এতক্ষণে নিশ্চয়ই হিসামের জ্ঞান ফেরার বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। শাহাদ দ্রুত পা চালালো ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে। হাসিবের সুস্থতা নিশ্চিত করে এরপর সে হিসামের কাছে যাবে। বারান্দার চেয়ারে গালে হাত দিয়ে কুহু বসে আছে। তার দৃষ্টি বাড়ির গেটের দিকে। শাহাদের অপেক্ষায় সে অনেকক্ষণ যাবৎ বসে আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু শাহাদ আসছে না। আনুমানিক দুপুর 11টার দিকে শাহাদ তড়িঘড়ি করে বেরিয়ে গেছে। এরপর আর কোনো খবর নেই। রেজিয়া সুলতানার কাছে শুনেছে শাহাদ সন্ত্রাসের হাত থেকে হিসামের পরিবারকে বাঁচাতে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছে হিসামের পরিবার ঠিকঠাক আছে। শাহাদ তাদের উদ্ধার করেছে। সে জানিয়েছে হিসামের পরিবারকে সাথে নিয়ে শাহাদ বাড়ি ফিরছে। সে অপেক্ষাতেই কুহু বসে আছে বারান্দায়। শাহাদের জন্য চিন্তায় তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। দুপুরে রেজিয়া সুলতানা টেনে টুনে কুহুকে খাইয়েছে। গাড়ির হর্ন শুনে কুহু মাথা উঁচু করে তাকালো। প্রথমে একটা মাইক্রোবাস ঢুকলো। এরপর ঢুকলো কালো রঙের প্রাইভেট কার। গাড়িটা দেখে কুহু চিনতে পারলো এটা শাহাদের গাড়ি। পেছনে আরও দুটো গাড়ি এসে ঢুকলো। উত্তেজনায় কুহু দাঁড়িয়ে গেল। বুকের ভেতর থেকে ভারী একটা পাথর নেমে গেল। শাহাদকে নিয়ে বিভিন্ন আজে বাজে চিন্তা এসেছিল মনে। এসব চিন্তা আরও তাকে অস্থির করে তুলেছিল। শাহাদের গাড়ি দেখে কুহু নিচে নেমে আসলো। নিচে এসে দেখল রেজিয়া সুলতানা আর জয়া বেগম সদর দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। কুহু গিয়ে তাদের পিছনে দাঁড়ালো। শাহাদ হিসামের পুরো পরিবারকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসছে। তার কোলে রিশাম। দেখে বোঝা যাচ্ছে দুজনেরই খুব মিল হয়ে গেছে। শাহাদ অনেক খুশি রিশামকে কোলে নিয়ে। তার পিছনে তৃপ্তি মঞ্জুরা বেগমকে ধরে ধরে নিয়ে আসছেন। পিছনে একটা হুইল চেয়ারে হাসিবকে নিয়ে আসা হচ্ছে। তার মাথায় ব্যান্ডেজ। ঠোঁটের কোণে দগদগে ঘা হয়ে গেছে। গালে আর চোখের চারপাশে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। তাকে হাসপাতালে রেখে আসতে মন চায়নি শাহাদের। পরিবার ছাড়া একা থাকতে পারবে না ছেলেটা। এমনিতেই তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। রেজিয়া সুলতানা সাদরে গ্রহণ করলেন সবাইকে।
মঞ্জুরা বেগম একটু লজ্জিত ভঙ্গিতে খানবাড়িতে ঢুকলেন। এই বাড়ির ছেলের মৃত্যু কামনা করে গেছেন সবসময়। আজ সেই ছেলেই তার পরিবারকে বাঁচিয়েছে। শাহাদ ঘরে ঢুকে কুহুর সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে রিশামকে দেখিয়ে বলল, দেখো কাকে নিয়ে এসেছি। হিসাম ভাইয়ের ছেলে, একদম বাবার মতো দেখতে হয়েছে। কুহু শাহাদের দিকে অভিমানী চোখে তাকিয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে। শাহাদ কুহুর চোখের ভাষা বুঝল। কুহুর গালে আলতো ঠোকা দিয়ে বলল, এই বাচ্চা ছেলেটার সামনে বাচ্চা মেয়েদের মতো কাঁদবে না, একদম না। শাহাদের কথা শেষ হতেই কুহুর গাল বেয়ে মুক্তোর মতো পানি গড়িয়ে পড়ল। অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, এত বিপজ্জনক একটা কাজে যাওয়ার আগে একবারও কি আমাকে বলে যাওয়া যেত না? একটাবার কি নিজের একটা খবর দেওয়া যেত না? শাহাদ অভিমানী কুহুর কথায় ছোট করে একটা শ্বাস ফেলল। রিশামের গালে চুমো খেয়ে বলল, মায়ের কাছে যাও, এরপর চাচ্চু তোমাকে নিয়ে খেলবো। রিশাম আদো আদো কণ্ঠে বলল, প্রমিস? শাহাদ রিশামের গাল টিপে দিয়ে বলল, প্রমিস। শাহাদ রিশামকে কোল থেকে নামিয়ে দিল। তারপর কুহুর হাত ধরে তাকে টেনে নিয়ে একটু আড়ালে আসলো। কুহুর গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। নরম কণ্ঠে বলল, এত কিসের চিন্তা তোমার? এই সময় চিন্তা করে নিজের অযত্ন করছো কেন? তুমি অযথা দুশ্চিন্তা করবে বলেই তোমাকে জানাইনি। কুহু যেন আইসক্রিমের মতো গলে গেল। সে শাহাদের প্রশস্ত বুকে মাথা রাখল। পাঞ্জাবিতে নাক ঘষে বলল, আপনি দূরে থাকলে আমার মন খারাপ লাগে, খুব মিস করি। আপনি কাছে থাকলে। কুহু পুরোটা কথা শেষ করতে পারল না। তার আগেই বমি করে দিল। শাহাদ জলদি কুহুকে ওয়াশরুমে নিয়ে আসলো। কুহু বমি করা শেষ করে বড় বড় শ্বাস ফেলল। কুহুকে বারান্দায় মুক্ত বাতাসে নিয়ে আসলো শাহাদ। একটা চেয়ারে বসিয়ে দিয়ে সে কুহুর সামনে হাঁটু গেড়ে বসল। বলল, এটা তোমার কেমন বিচার? দূরে গেলে মিস করো, আবার কাছে আসলে বমি করে আমাকে সহ ভাসিয়ে দাও। কুহু শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, এতে আমার কি দোষ? আপনার ঘামের গন্ধে আমার বমি চলে আসে, সহ্য করতে পারি না। আর মাঝে মাঝে এই ঘামের গন্ধ পাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যায়। শাহাদ কুহুর পেটে হাত রাখলো। জ্ঞানীর মতো মাথা নাড়িয়ে বলল, তার মানে এখানে যিনি আছেন তিনি মাঝে মাঝে তার বাবাকে দেখতে চায়, আবার মাঝে মাঝে বাবার উপর রাগে অভিমানে পেট থেকে বমি পাঠায়, তাই তো? শাহাদের বলার ভঙ্গিমায় কুহু হেসে ফেলল। হাসি হাসি মুখে বলল, থাক, যত সব বাজে বাজে কথা। কুহুর মুখে হাসি দেখে শাহাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। কুহুকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় বসে থাকলো। এরপর কুহু কিছুটা সুস্থ হয়ে এলে তাকে অন্যদের কাছে পাঠিয়ে দিয়ে নিজে চলে গেল বমি লেগে নষ্ট হয়ে যাওয়া পাঞ্জাবিটা চেঞ্জ করতে। কুলসুমা বেগমের ঘরে খাটে বসে মঞ্জুরা বেগম নীরবে চোখের পানি ফেলছেন। কুলসুমা বেগম দুহাতে মঞ্জুরা বেগমের হাত ধরে রেখেছেন। তিনি যথাসম্ভব মঞ্জুরা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সন্তানের উপর আঘাত আসলে মায়েদের কেমন লাগে এই অভিজ্ঞতা তার নিজেরও আছে। তিনি নরম কণ্ঠে বললেন, মন খারাপ করো না, তুমি আমার বৌমাদের চেয়ে বয়সে বড় হলেও আমি তোমাকে ওদের মতোই দেখি। হিসামের বাবার সাথে এই বাড়ির বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। বয়সকালে আশফাকের সাথে অনেকবারই হিসামের বাবা আমাদের বাড়িতে এসেছে। বড় ভাই হিসেবে আশফাক খুব মান্য করত তাকে। এরপর কিভাবে যে বিষ ঢুকে গেল ওদের মাঝে তা জানতেও পারলাম না। শত্রুতা দিনে দিনে চরম রূপ ধারণ করলো। গণ্ডগোলের সময় তৃতীয় পক্ষ কারো গুলি লেগেছিল তোমার স্বামীর, অথচ বাইরের শত্রুরা আমার নাতিকে তোমার স্বামীর খুনি বানালো। এই পর্যন্ত বলে কুলসুমা বেগম থামলেন। মঞ্জুরা বেগমের মুখের দিকে তাকিয়ে তাকে পরখ করলেন। রেজিয়া সুলতানা আর জয়া বেগম শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে মুখ চাওয়াচাওয়াই করলেন। কুহু এক কোনায় বসেছিল। এই কথা শুনে সোজা হয়ে বসল। শাহাদের ব্যাপারে এই কথা সে আরও অনেকবার শুনেছে, কিন্তু সে কখনো শাহাদ কিংবা অন্য কাউকে জিজ্ঞেস করার সাহস পায়নি। সে শাহাদকে মনে প্রাণে ভালোবাসে। শাহাদ যদি এই কাজ করেও থাকে তবুও সে শাহাদকে ভালোবাসবে। শাহাদকে জিজ্ঞেস করলে শাহাদ তাকে সত্য কথাটাই বলবে। শাহাদের মুখ থেকে সে এমন কোনো কথা শুনতে চায় না যা সে সহ্য করতে পারবে না। তাই সে শাহাদকে জিজ্ঞেস করেনি কখনো। তৃপ্তি খাটের এক কোণে বসেছিল। এই কথা শুনে সে ভয়ে ভয়ে শাশুড়ির মুখের দিকে তাকালো। সে ভয় পেল মঞ্জুরা বেগম এখানে কোনো কাণ্ড না ঘটিয়ে বসে। সবার সামনে শাহাদকে নিয়ে যদি এটা সেটা বলে ফেলে তবে তো অকৃতজ্ঞতা হবে। শাশুড়ির মুখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মঞ্জুরা বেগম মুখ তুলে কুলসুমা বেগমের দিকে তাকালেন। দৃঢ় স্বরে বললেন,
আমি এতদিন সাহাদকে আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করেছি। আমার ছেলের মনে প্রতিনিয়ত সাহাদের নামে বিষ ঢেলেছি। মনে মনে খান পরিবারের ধ্বংস কামনা করেছি। কিন্তু আজকে আমার চরম দুঃসময় সাহাদই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার স্বামীকে কে বা কারা খুন করেছে আমি জানি না, তবে আমি এটা নিশ্চিত সাহাতে কাজ করিনি। মঞ্জুরা বেগমের মুখে এই কথা শুনে তৃপ্তি খুব সাবধানে ভেতরে আটকে থাকা শ্বাসটা বের করলো। কুসুমা বেগম সন্তুষ্ট চোখে তাকালেন মঞ্জুরা বেগমের দিকে। রেজিয়া সুলতানা ছেলের উপর থাকা এতদিনের অপবাদ দূর হয়েছে দেখে খুশি হলেন। তার চোখের কোণে অশ্রু জমল। দুই পরিবারের মিল হোক, এটাই তিনি এতদিন চেয়ে এসেছিলেন। হাসিবকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের দরজার সামনে রাফা দাঁড়িয়ে আছে। দরজা খোলাই আছে, তবে পর্দা টেনে রাখার কারণে ভেতরটা দেখা যাচ্ছে না। হাসিব আহত হয়েছে এটা দেখার পর তার খুব খারাপ লেগেছে। রিশাম এতক্ষণ তার কাছেই ছিল। রিশামের সাথে খেলার সময় সে হাসিবের ব্যাপারে অনেক কথা জেনেছে। রিশাম বলেছে তার চাচ্চু সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার বাইক। তার চাচ্চু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। রাফার মুখ হাসি হাসি। তার হাতের ট্রেতে রসমলাইয়ের বাটি। রান্নাঘরের ফ্রিজ থেকে রসমালাই নামিয়ে নিজের হাতে বাড়িতে করে নিয়ে এসেছে। রোগী দেখতে খালি হাতে আসা যায় না, আর এ বাড়ির মেয়ে হিসেবে রোগী দেখতে আসাটা তার কর্তব্য। সে নেহাত কর্তব্য পালন করতে এসেছে, তার বেশি কিছু নয়। রাফা হাত দিয়ে পর্দাটা একটু ফাঁক করলো। দেখল হাসিব খাটের সাথে হেলান দিয়ে আতশোয়া হয়ে চোখ বন্ধ করে আছে। রাফা হাসলো। হাসিবের যে মিষ্টি পছন্দ এতে আর কোনো সন্দেহ নেই। মিষ্টি পছন্দ না হলে কি একটা মানুষ দেখতে এত সুইট হয়? হাসিব হালকা মাথা নাড়াতেই রাফা দ্রুত পর্দা থেকে হাত সরিয়ে নিল। ফলস্বরূপ হাতের ট্রে দেয়ালের সাথে লেগে খট করে শব্দ হলো। ভিতর থেকে ভেসে আসলো হাসিবের গলা। কে কে ওখানে? রাফা নাকমুখ কুচকে জিভে কামড় দিল। হাতে করে রসমালাই তো এনেছে, কিন্তু এটা নিয়ে ভেতরে যেতেই তো তার কেমন অস্বস্তি হচ্ছে। হাসিব আবারও দ্বিতীয়বার গলা চড়িয়ে ডাকলো, কে ওখানে? দরকার থাকলে ভেতরে আসুন। রাফা ট্রে হাতে ভেতরে প্রবেশ করলো। হাসিবের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল রাফা। তাড়াতাড়ি হেঁটে হাসিবের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বেড সাইড টেবিলে ট্রেটা রেখে সেখান থেকে রসমালাইয়ের বাটিটা হাতে নিয়ে হাসিবের দিকে বাড়িয়ে বলল, নিন। হাসিব এতক্ষণ বিস্ময় নিয়ে সব দেখছিল। এবার প্রশ্ন করলো, কি নিব? বাটিটা নিবেন? হাসিব বোকার মতো রাফার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নিয়ে কি করব? রাফার ভ্রু কুচকে গেল। বিরক্ত হয়ে বলল, কি করবেন মানে? খাবেন? এটা বলেই সে হাসিবের হাতে জোর করে বাটি ধরিয়ে দিল। হাতে আঘাত থাকায় হাসিব যন্ত্রণায় শব্দ করে উঠল। রাফা চমকে গেল, ভয় ভয় নিয়ে বলল, সরি আমি বুঝতে পারিনি। ইটস ওকে। বাটি হাতে নিয়ে দেখলো বাটিতে রসমলাই। এই মেয়ে রসমলাই নিয়ে এসেছে সেটা এতক্ষণ বললেই পারত। হাসিবের আসলেই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। সে রসমলাই দেখে খুব খুশিই হয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। রাফা গেল না। হাসিব রসমালাই খাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। চামচ হাতে নিয়ে রসমালাইটা মুখে তুলতে বেশ কষ্ট হলো হাসিবের। দুটো হাতি মুচড়ে ভেঙে দিতে চেয়েছিল নাইমুরের লোকেরা। সেই ব্যথা এখনো রয়েছে। চামচটা ধরে মুখের কাছে নিতে যেন তার সারা শরীর ব্যথায় মুচড়ে পড়ছে। রাফা হাসিবের কম্পমান হাত খেয়াল করলো। হাসিবের হাতে কালো হয়ে থাকা দাগগুলোই বলে দিচ্ছে ও কতটা গুরুতর আহত। এমন অবস্থায় হাসিবের মা হয়তো তাকে মুখে তুলে খাইয়ে দিত। হাসিবের কষ্ট হচ্ছে ভেবে মনে মনে খুব ব্যথিত হলো সে। হাসিব রসমলাই মুখে নিয়ে রাফার দিকে তাকিয়ে হাসলো। আবারও বলল, থ্যাঙ্কস কষ্ট করে আমার জন্য রসমালাই আনার জন্য। আমার মিষ্টির খুব ক্রেভিং হচ্ছিল। আমার মিষ্টি খুব। জানি আপনার মিষ্টি পছন্দ, রিশাম আমাকে সব বলেছে। কিছু মনে না করলে আমি আপনাকে খাইয়ে দিই। আপনার বোধহয় কষ্ট হচ্ছে। হাসিব এই কথা শুনে অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই রাফা বিছানায় বসে বাটিটা নিজের হাতে নিয়ে হাসিবের মুখে রসমলাই পুড়ে দিল। হাসিব থতমত খেয়ে রসমলাই মুখে নিয়ে রাফার দিকে তাকিয়ে রইল। রাফা নিজেও নিজের কর্মকাণ্ডে চমকে গেছে। হঠাৎ করে এই কাজ সে কীভাবে করে ফেলল তা নিজেও বুঝতে পারছে না। হুঁশ ফিরতেই সে বাটিটা হাসিবের হাতে ধরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আপনার কষ্ট হচ্ছিল তাই খাইয়ে দিলাম। মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এটা বলেই রাফা এক দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। হাসিব পুরো ঘটনায় তাজ্জব বনে গেল। মুখের রসমালাই এখনো মুখে নিয়ে দরজার দিকে তাকিয়ে ঠাই বসে রইল। নাইমুর আর মনসুর আলীর নামে
অনেক জোরালোভাবে মামলা করা হলো। দুজনের কারোরই আপনজন তাদেরকে সাপোর্ট করতে এলো না। তাদের পক্ষের উকিলও বিন্দুমাত্র সুবিধা করতে পারল না, কারণ সমস্ত প্রমাণ তাদের বিরুদ্ধে। সাহাদ সমস্ত সাক্ষী প্রমাণ আদালতে হাজির করেছে। আদালত দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুজনেরই জায়গা হয়েছে অন্ধকার কারাগারে। দুজনকে আলাদা সেলে রাখা হয়েছিল। সাহাদ দুজনকে নিজেদের মধ্যে আরেকবার কামড়াকামড়ি করার সুযোগ করে দিল। নিজের কিছুটা ক্ষমতা খাটিয়ে দুজনকে এক সেলে থাকার ব্যবস্থা করলো। যেদিন দুজনকে এক সেলে দেওয়া হলো সেদিন একজন আরেকজনকে দেখে রাগে ফেটে পড়ল। নাইমুর তেড়ে এসে মনসুর আলীর গলা টিপে ধরল। রাগে কিরমিরিয়ে বলল, তোর জন্য আজকে আমার এই অবস্থা, তোকে আমি খুন করব। মনসুর আলী নাইমুরের নাক বরাবর একটা ঘুষি দিলেন। নাইমুর আঘাত পেয়ে তার গলা ছেড়ে দিল। মনসুর আলী চিৎকার করে বললেন, তোর মতো অপদার্থকে নিয়ে পরিকল্পনা করায় আমাকে ধরা পড়তে হয়েছে। সাত খানের একটা চুলও ছিঁড়তে পারলি না তুই, তোর বাকে থুতু। মনসুর আলী থুতু ছুঁড়ে মারলেন নাইমুরের দিকে। নাইমুর সরে গিয়ে থুতু থেকে নিজেকে বাঁচালো। মনসুর আলীকে কুৎসিত একটা গালি দিয়ে বলল। মনসুর আলীর মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসলো। মুহূর্তেই সে নিজের ভুল পাল্টে ফেলল। ইনিয়ে বিনিয়ে বলল, মানে নাইমুর, বদ্ধ ছেলে থেকে মাথাটা আউলে গেছে, তাই তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি। বাবা, তুমি কিছু মনে করো না। নাইমুর ওসব কথাই ভুলল না। সে মনসুর আলীর স্বভাব জানে। সে সেলের এক কোনায় তার জন্য পাতা শক্ত বিছানায় গিয়ে বসল। মনসুর আলী মুখে হাসি রেখে বলল, বলছি আন্ডারওয়ার্ল্ডে তো তোমার অনেক নাম ডাক, ওখানকার সবাই তোমার আপন লোক, তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে কি? নাইমুর কঠিন চোখে তাকালো মনসুর আলীর দিকে। তার ছেলের হাসি হেসে বলল, আন্ডারওয়ার্ল্ডের কেউ আপন না, ওখানে আমার আর কোনো ক্ষমতা নেই। শাহাদ খান এখন ওই জায়গার আসল ডন। মনসুর আলী অবিশ্বাসী চোখে তাকালেন। অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন, মানে? নাইমুর গর্জে উঠে বলল, মানে শাহাদ খান আসিফকে দিয়ে আন্ডারওয়ার্ল্ডে দখল নিয়েছে। আন্ডারওয়ার্ল্ড এর কিং আসিফের আড়ালে আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করবে শাহাদ খান। এখন এই শহরের সবকিছু হবে শাহাদ খানের অনুমতিতে। মনসুর আলী যেন বিশ্বাস করতে পারছেন না। এই জন্যই কি শাহাদের উপর গুলি চালানো আসিফকে সে কোনো শাস্তি না দিয়ে শেল্টার দিয়েছিল? শাহাদকে অনেক আগে থেকে এইসব প্ল্যান করে রেখেছে। নাইমুর বলল, আর তুই টাকার ভাগ পাওয়ার আশায় আমাকে ধরে দিয়েছিস শাহাদ খানের হাতে, ভেবেছিস সে তোকে কিছু করবে না? এখন দেখ বিশ্বাসঘাতকতার স্বাদ কেমন। মনসুর আলী হতাশ মুখে নিজের বিছানায় বসে পড়লেন। শাহাদকে তার বিশ্বাস করা উচিত হয়নি, তা আগেই বুঝেছেন। আশা ছিল শহরে অবৈধ কার্যকলাপে লিপ্ত এমন কাউকে টাকা খাইয়ে এখান থেকে বের হবেন, কিন্তু তাও এখন সম্ভব না, কারণ শাহাদ খান এখন সমস্ত কিছুর কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। এখন মৃত্যু পর্যন্ত এই বদ্ধ কারাগারে পচে মরতে হবে। 2 বছর পর শাহাদ তার বেডরুমের সোফায় বসে ফাইল দেখছে। তার সামনের টেবিলের উপরেও ফাইল জমে পাহাড় হয়ে আছে। ফাইল দেখার ফাঁকে একবার সে সামনের দিকে তাকালো। কুহু ড্রেসিং টেবিলের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা ড্রেস ট্রায়াল দিচ্ছে। কোনোটাই তার পছন্দ হচ্ছে না। ড্রেসগুলো ছুঁড়ে বিছানায় ফেলছে। বিছানার উপর রীতিমতো একটা কাপড়ের দোকান হয়ে গেছে। শাহাদ তার ডান পাশে তাকালো। ঘন কালো চুলের শাবাব খেলনা গাড়ি হাতে নিয়ে তার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে কুহুর কাণ্ড কারখানা দেখছে। তার পরনে সি গ্রিন কালারের পাঞ্জাবি আর সাদা পায়জামা, দেখতে রাজপুত্রের মতো লাগছে। শাহাদ ছেলেকে দেখে হালকা হাসলো। অনেকক্ষণ যাবৎ ছেলেটা সোফায় তার পাশে বসে আছে। একদম শান্তশিষ্ট স্বভাবের হয়েছে ছেলেটা, কিন্তু মেয়েটা হয়েছে অনেক দুষ্টু। এক জায়গায় স্থির থাকে না সে, অথচ দুজন যমজ একসাথে এক মায়ের পেট শেয়ার করেছে, কিন্তু হয়েছে ভিন্ন স্বভাবের। আদর করে তাই শাহাদ নাম রেখেছে রায়া। রায়া পেয়েছে মায়ের স্বভাব, সারাক্ষণ এটা ওটা করে দুষ্টুমি করে। শাবাব পেয়েছে বাবার স্বভাব, একদম শান্ত প্রকৃতির। রায়া মায়ের স্বভাব পেলেও বাবাকে ছাড়া সে কিচ্ছু বুঝে না, সারাক্ষণ বাবার সাথে সাথে থাকে। শাবাব হয়েছে মা ঘেঁষা, মায়ের আঁচল ধরে মায়ের পিছু পিছু ঘুরে সে। শাহাদ দরজার দিকে তাকিয়ে উকি দিল। রায়া এখনো আসছে না, তার মানে আরও কিছুক্ষণ কাজ করার সুযোগ পাবে সে। রায়া থাকলে কাজ করা যায় না। সে সমস্ত ফাইল ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। শাহাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইলের এই দশা সে করেছে। মেয়ের খেলার জন্য শাহাদ সেম ফাইল এনে দিয়েছে, কিন্তু রায়া তা ছুঁয়েও দেখে না। সে শাহাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোই ধরে। স্টাডি রুম লক করেও কাজ করবে, তার জন্যই শাহাদের। বাড়িতে থাকলে বাবাকে 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করতে চায় না রায়া। সে চিৎকার করে কান্না জুড়ে দেয়। রায়া না থাকার এই সুযোগে শাহাদ কাজগুলো এগিয়ে রাখছে। কুহু হতাশ হয়ে শ্বাস ছেড়ে বলল, উফ,
একটা কিছু পছন্দ হচ্ছে না, আপনি একটু ড্রেস পছন্দ করে দিন না। শাহাদ কুহুর দিকে তাকালো। বেচারি ড্রেস ট্রায়াল দিতে দিতে হয়রান হয়ে গেছে। শাহাদের হাসি পেল কুহুকে দেখে। সে ফাইলটা কোল থেকে নিচে নামিয়ে উঠে কুহুর কাছে আসলো। কুহুকে আয়নার দিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। কুহু চোখ রাঙিয়ে শাহাদকে ছাড়াতে চাইল, বলল, কি করছেন? সাবাব দেখছে তো। শাহাদ কুহুর গালে চুমু খেয়ে বলল, শাবাব এসব বুঝবে না। ছোট্ট শাবাব সবেমাত্র হাঁটতে শিখেছে। মা বাবাকে একসাথে রোমান্স করতে দেখে সে সোফা থেকে নেমে গুটি গুটি পায়ে হেঁটে বাবা মায়ের কাছে এসে দাঁড়ালো। শাহাদের পাঞ্জাবির কোনা ধরে টান দিল। ঘাড় বাঁকিয়ে উঁচু করে শাহাদের দিকে তাকিয়ে বলল, বাবা বাবা। শাহাদ মাথা নিচু করে ছেলের দিকে তাকালো। ঘাড় বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে থাকার কারণে ছোট্ট শাবাব টাল হারিয়ে দুম করে ফ্লোরে বসে পড়ল। ছেলের কাণ্ডে শাহাদ চৌড়া হেসে একটানে ছেলেকে কোলে তুলে উপরের দিকে ছুঁড়ে দিয়ে আবারও দুহাতে ধরে ফেলল। ছোট্ট শাবাব খিলখিল করে হেসে উঠল। শাহাদ শাবাবের গালে শব্দ করে 2-3টা চুমু খেলো। কুহুর দিকে তাকিয়ে বলল, তোমার দুষ্টু মেয়েকে নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে এসো, গেস্টরা সবাই চলে আসবে। শাহাদ শাবাবকে কোলে নিয়ে নিচে নামলো। পুরো বাড়ি সাজানো হয়েছে। আজ শাবাব আর রায়ার প্রথম জন্মদিন। নাতি নাতনির জন্মদিনে বিশাল আয়োজন করেছেন আশফাক খান। কোনো কিছুতেই কমতে রাখেনি। বাড়ির বাগানে খাবার খাওয়ানোর টেবিল পাতা হয়েছে। শহরের গরিব দুঃখী সবাইকে দাওয়াত করা হয়েছে। শাহাদ নিচে নেমে রাফাকে সোফায় বসা দেখতে পেল। ভারী লেহেঙ্গা পরে ফোনে কার সাথে চ্যাটিং করছে আর হাসছে। শাহাদ রাফার মাথায় টোকা দিয়ে বলল, দাদিজানের ঘর থেকে রায়াকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আয়, ওর তৈরি হতে হবে। এই বলে শাহাদ বাইরের দিকে হাঁটা দিল। কুলসুমা বেগম এত করে ছেলে চাইতেন, অথচ শাবাবের চেয়ে রায়াকে নিয়েই তার সময় কাটে বেশি। আর রায়াটাও হয়েছে এমন আধো আধো বুলিতে সে কুলসুমা বেগমের সাথে গল্প জুড়ে দেয়। কুলসুমা বেগমের পানের বাটা নিয়ে খেলতে বসে যায়। বাগানের মাঝখানে স্টিচ করা হয়েছে, সেখানে টেবিল পাতা হয়েছে। টেবিলের উপর বিশাল বড় একটা কেক। টেবিলের চারপাশে 4টা পিলার মাটিতে বসিয়ে সেখানে তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। চারদিক মমো করছে গন্ধে। স্টেজের পাশে রাহাতকে দেখা যাচ্ছে, সে তমালকে ধমকাচ্ছে। শাহাদ এগিয়ে গিয়ে রসিকতা করে বলল, দুলাভাইয়ের কি মেজাজ গরম? আমার বোন কি আজ ডোজটা বেশি দিয়েছে? রাহাত বাঁকা চোখে শাহাদের দিকে তাকালো। তমালকে এটা ওটা করতে পাঠিয়ে দিয়ে বলল, মেয়ে মানুষ বিয়ের পর ডাইনি হয়ে যায় বুঝলে। একটু মধু যদি মুখে থাকতো। সকাল থেকে বলে আছি সন্ধ্যায় অনুষ্ঠানে আমার পাঞ্জাবিটা বের করে ইস্ত্রি করে দাও। বের করেও রাখলো না, ইস্ত্রিও করলো না, নিজেই ঠিক সাজতে বসে গেছে। এখন দেখো শ্বশুরবাড়িতে কুচকুনো পাঞ্জাবি পরে করছি। রাহাদের পাঞ্জাবি দেখে আসলেই শাহাদের মায়া লাগলো। দরদি কণ্ঠে বলল, আহা, কোনো একটা কাজের লোককে দিয়ে ইস্ত্রি করালেই পারতে। এটা করলে আমার আর বেঁচে থাকা লাগবে না। ইমোশনাল টর্চার করে আমাকে মেরে ফেলবে, বলবে আমি অনেক খারাপ বউ, যার কারণে কাজের লোককে দিয়ে পাঞ্জাবি ইস্ত্রি করিয়ে তুমি সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছ। শাহাদ ঠোঁট চেপে হাসলো। রাহাত গরম চোখে তাকালো। কার কাছে এতক্ষণ তার দুঃখের কথা বলল? সেই বোনেরই তো ভাই, সে তো মজা নিবেই। শ্বশুর বাড়িতে এসে বউয়ের উপর রাগ দেখাবে তারও জো নেই। শ্বশুরমশাই জানতে পারলে শটগান নিয়ে গুলিটুলি করে দিতে পারে। খানিক পরেই মোয়াজ্জেম আলী, শিরিনা বেগম আর জিয়াত এসে ঢুকলো বাড়িতে। শাহাদ শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে বাড়িতে নিয়ে আসলো। কেক কাটার সময় হয়ে আসলেও কুহুর শ্বাস শেষ হলো না। শাহাদ আবারও লোক পাঠালো কুহুকে ডেকে আনতে। আনিশা তার ছেলেকে কোল থেকে নামিয়ে সোফায় বসিয়ে রেখে বলল। শাহাদ হতাশ হয়ে মাথা নাড়ল। মা মেয়ে সাজতে বসলে দুনিয়া ভুলে যায়। এতদিন কুহুর এসব সহ্য করেছে মুখ বুঝে, এবার সাথে এসে যোগ হয়েছে তার নিজের মেয়ে। মা মেয়ে দুজন একদম একে অন্যের জেরক্স কপি। আর একটু সময় পরেই কুহু আর রায়াকে সিঁড়ির মাথায় দেখা গেল। মা মেয়ে দুজনেই বেবি পিঙ্ক ফেরি গাউন পরে নিচে নামলো। দুজনের মাথাতে ক্রাউন। শাহাদ মুগ্ধ চোখে তাকিয়ে স্ত্রী আর কন্যাকে দেখল। ঘর আলো করে রাখতে এর চেয়ে বেশি আর কি লাগে জীবনে। রেজিয়া সুলতানা কেক কাটার তাড়া দিলেন, কিন্তু শাহাদ বাদ সাধল, বলল, আর একটু অপেক্ষা করতে হবে মা, হিসাম ভাই এখনো আসেনি। আর মিনিট কয়েক পরেই হিসাম তার পুরো পরিবার নিয়ে খানবাড়িতে ঢুকলো। কোমা থেকে জেগে ওঠার 2 বছর পরেও হিসাম পুরোপুরি সুস্থ হয়নি, তাকে ডক্টরের পর্যবেক্ষণে থাকতে হয়। শাহাদ হিসামকে দেখে এগিয়ে গেল।
হিসাম শাহাদকে টেনে বুকে জড়িয়ে ধরল। শাহাদও বুক মিলালো হিসামের সাথে। হাসিব অস্থির চোখ নিয়ে খানবাড়ির আনাচে কানাচে দৃষ্টি ফেললো। যাকে খুঁজছে তাকে পেল না। পকেট থেকে ফোনটা বের করলো কল করার জন্য। তখনই দোতলার করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখলো আকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। রাফা উপর থেকে হাসিবের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। হাসিব যতটা না মুগ্ধ হয়েছিল রাফাকে দেখে তার থেকে বেশি লজ্জা পেল এই কাণ্ডে। সে দ্রুত অন্যদিকে তাকালো। এই মেয়ে এত বাজি হয়েছে তা বলার বাইরে। রেজিয়া সুলতানা বেশ রাগ করে হিসামকে প্রশ্ন করলেন, আপাকে আনলে না কেন? তৃপ্তি হেসে জবাব দিল, মায়ের প্রেশারটা একটু বেড়েছে, তাই এত কোলাহলে নিয়ে আসেনি। মঞ্জুরা বেগম না আসায় রেজিয়া সুলতানার বড্ড মন খারাপ হলো। ভেবেছিল একসাথে মিলে একটু সুখ দুঃখের গল্প করবে, তা আর হলো কই। হই হুল্লোড়ের মাঝে শাহবাব আর রায়ার কেক কাটা হলো। পুরো খানবাড়িতে আলোর রোশনাই যেন দ্বিগুণ বেড়ে গেল। কেকের প্লেট হাতে আশফাক খান মুয়াজ্জেম সাহেবের পাশে বসলেন। প্রিয় বন্ধুকে কেক খাইয়ে দিয়ে বললেন, মুয়াজ্জেম হোসেন রুমাল দিয়ে চোখ মুছলেন। মেয়ের জন্য এমন সুখের স্বপ্নই তিনি দেখতেন। সব সময় চাইতেন মেয়ে যেন মহাসুখে সংসার করে। আজ চোখের সামনে মেয়ের সুখ দেখে তার বুকটা ভরে গেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে সবাই বসে আলোচনায় ব্যস্ত। হিসামের পাশে শাহাদ রায়াকে কোলে নিয়ে বসল। হিসামের অপর পাশে বসে থাকা রিসাম পরীর সাজে থাকা ছোট্ট রায়াকে একবার উকি দিয়ে দেখল। রায়ার হাতে বড়সড় একটা মেয়ে পুতুল দেখে বাবার কাছে কানে কানে বলল তারও এরকম বড় পুতুল চাই, তবে সেটা ছেলে পুতুল হতে হবে। হিসাম মৃদু হেসে ছেলেকে এরকম পুতুল কিনে দিতে রাজি হলো। তারপর সে সবার দিকে তাকালো। এখানে রেজিয়া সুলতানা থেকে শুরু করে জয়া বেগম, কুলসুমা বেগম সবাই আছেন। আনিশা আর রাহাতও তাদের ছেলে আনাসকে নিয়ে হাসি মুখে বসে আছে। কুহুর মাও আছেন এখানে। আশফাক খান মুয়াজ্জেম হোসেনের সাথে একপাশে বসে আলোচনায় মেতেছেন। তাদের সাথে শাহাদের ছোট চাচা এমদাদ খানও উপস্থিত। আব্দুল গাফফার খানও লাঠিতে দুহাত রেখে সোফায় বসে তাদের আলোচনা শুনছেন। হিসাম এই পরিবেশটাকেই তার প্রস্তাব পেশ করার জন্য উপযুক্ত মনে করল। পাশে বসা তৃপ্তির দিকে তাকালো। ইশারায় জানতে চাইল হাসিব কোথায়। তৃপ্তি নিচু স্বরে বলল, বাগানে বোধ হয়। হিসাম গলা ঝেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটা প্রস্তাব পেশ করতে চাই। সবার দৃষ্টি ঘুরে গেল হিসামের দিকে। হিসাম সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে এনে বলল, আমি চাই আমাদের পারিবারিক বন্ধনটা দীর্ঘই হোক, আর কোনো বাইরের শত্রুতা আমাদের মাঝে শত্রুতার দৃষ্টি করতে না পারে। আর বন্ধনটা দীর্ঘই করতে দুই পরিবারের মাঝে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার প্রয়োজন। কুহু সামনে সোফায় বসে শাবাবকে কেক খাওয়াচ্ছিল। সে শাহাদের দিকে বিস্ময় নিয়ে তাকালো। এরপর বলল, কিন্তু রায়া আর রিসাম তো এখনো ছোট, এত আগে থেকেই ওদের বিয়ে ঠিক করে রাখা কি ঠিক হবে? স্ত্রীর কথা শুনে শাহাদ অবাক চোখে হিসামের দিকে তাকালো। হিসাম কি রায়া আর রিসামের ব্যাপারে কথা বলছে নাকি? হিসাম কিছুক্ষণ থমকে গিয়ে তাকিয়ে রইল। এরপর হো হো করে হেসে উঠল। মাথা নেড়ে বলল, আমি রায়ার রিলেশনের কথা বলছি না, আমি হাসিব আর রাফার কথা বলছি। কুহু প্রচণ্ড লজ্জা পেল। সে লাজুক হেসে চোখ নামিয়ে নিল। রাফা তার মায়ের পাশে বসা ছিল। এই কথা শুনে সে দ্রুত স্থান ত্যাগ করল। হিসাম আশফাক খানের দিকে তাকিয়ে বলল, আর 2 বছর পর হাবিবের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। সে পড়াশোনার পাশাপাশি আমার ব্যবসায় সাহায্য করে। তবে রাজনীতিতে আমি আমার ভাইকে জড়াবো না। সামনে ইলেকশন, তাকে আমি দূরেই রাখব। আমি চাই ব্যবসায় সামলাক। আমার মা ইদানিং খুবই অসুস্থ থাকে, তাই ওনার খুবই ইচ্ছা ছোট ছেলের বউ দেখবে। যদিও ওনার বয়স অল্প, আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ির মেয়ে আমার বাড়িতে খুবই যত্নে থাকবে। আশফাক খান এমদাদ খানের দিকে তাকালেন। মেয়ের পিতা যা বলবে এখানে তাই চূড়ান্ত সিদ্ধান্ত। এমদাদ খান স্ত্রী জয়া বেগমের দিকে তাকালেন। জয়া বেগমকে একটু মনমরা দেখা গেল, তবে এমদাদ খানের দিকে তাকিয়ে ইশারায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এমদাদ বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, অর্থাৎ তিনি এবং তার স্ত্রী রাজি। হিসাম হালকা হেসে শাহাদের দিকে তাকিয়ে বলল, সাইদ, তোর আর আমার মাঝে যে শত্রুতা তৃতীয়পক্ষ সৃষ্টি করেছিল, আশা করি তার অবসান ঘটেছে। সামনে নির্বাচন, আমি আর তুই আবার প্রতিক্ষণ হয়ে লড়ব, কিন্তু এতে আমাদের সম্পর্কে কখনো শত্রুতা তৈরি হবে না। কুর মুখে থেকে যেহেতু এই কথা বের হয়েছে, সেহেতু রায়হা
রিশামের বিয়ে আমি দেব, তুই অমত করতে পারবি না আমার কথা। শাহাদ মাথা নিচু করে মৃদু হাসল। মেয়ে অনেক ছোট, এরপরেও কলিজার টুকরো মেয়ের বিয়ে দিতে হবে ভেবে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উপস্থিত সবাই হাসিব আর রাফার ব্যাপারে হিসামের প্রস্তাব মেনে নিল। রাফা পর্দার আড়াল থেকে সেই কথা শুনল। সে দ্রুত মোবাইলের কিবোর্ডে হাত চালিয়ে খুশি সংবাদটা হাসিবকে জানালো। অবশেষে 2 বছরের প্রেম সফল হতে যাচ্ছে তাদের। রাফার মেসেজ পেয়ে হাসিব বিন্দুমাত্র অবাক হলো না। সে উল্টো রাফাকে অবাক করে দিয়ে জানালো হিসামের কাছে সে নিজেই রাফাকে বিয়ে করার কথা বলেছে। সেই সূত্র ধরেই হিসাম আজ বাড়িতে এই প্রস্তাব পেশ করেছে। রাফা হা হয়ে গেল এমন কথা শুনে। সবসময় ইনোসেন্ট ভাব নিয়ে থাকলেও হাসিব যে তলে তলে এতদূর এগিয়ে যাবে তা রাফার কল্পনাতেও ছিল না। পরিষ্কার আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে, চারদিকে এক মায়াবী জ্যোৎস্না। খান বাড়িতে এখনো লাল নীল বাতি জ্বলছে। বাগানে আউট হাউসের সামনে দলের কয়েকটা ছেলে বসে আড্ডা দিচ্ছে। কুহু বারান্দায় দাঁড়িয়ে আনমনে চাঁদের দিকে তাকালো। এত সুন্দর চাঁদ এর আগে কখনো দেখেনি সে, নাকি জীবনে এত সুখ বলেই চাঁদটাকে বেশি সুন্দর লাগছে আজ। হঠাৎ উষ্ণ স্পর্শ টের পেল। শাহাদ জড়িয়ে ধরেছে পিছন থেকে। উষ্ণ আবেশে কুহুর চোখ লেগে আসতে চাইল। শাহাদ কানের কাছে মুখ এনে বলল, শাবাব আর রায়া আজ তাদের দাদির সাথে ঘুমোতে গিয়েছে। কুহু চোখ বন্ধ করে শাহাদের গায়ের গন্ধ নিতে নিতে বলল, তো যা, অসভ্য কথাবার্তা। শাহাদ কুহুর কানের কাছে মুখ নিয়ে কানে কানে কিছু বলল। কুহু কনুই দিয়ে শাহাদের বুকে গুঁতো দিয়ে বলল। শাহাদ কুহুর চুলে নাক ডুবালো। মনে পড়ল কয়েক বছর আগের কথা, যেদিন প্রথম দেখা হয়েছিল দুজনের। তখনও কি ভেবেছিল এই মেয়েটি একদিন তার ঘরের রানী হবে, তার সন্তানদের মা হবে। শাহাদ গম্ভীর কণ্ঠে কুহুকে ডাকলো। কুহু। শাহাদ গভীর কণ্ঠে কুহুকে ডাকলো। এমন ডাক শুনে কুহুর বুকের ভেতর কাঁপন ধরে গেল। তার কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল। সে কাঁপা গলায় উত্তর দিল, শাহাদ আরো গভীর কণ্ঠে বলল, আমায় ভালোবাসো কুহু? কুহুর পুরো শরীর জুড়ে স্রোত বয়ে গেল। সে মৃদু কণ্ঠে উত্তর দিল, ভালোবাসি। তাই? তাহলে সেটার প্রমাণ কই? কুহু অস্থির হয়ে গেল। কি এমন প্রমাণ চাই শাহাদ? এত বছর পরেও কি কুহুর ভালোবাসা নিয়ে তার মনে সন্দেহ আছে? সন্দেহ থাকলে কুহু যে কোনো প্রমাণ দিতে রাজি আছে। সে প্রশ্ন করল, কি প্রমাণ? শাহাদ দুষ্টু হাসল। কুহুর কানের কাছে মুখ নিয়ে আগের অসভ্য কথাগুলো পুনরায় বলল। কুহু গাল ফুলিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদ ঠোঁট কামড়ে হাসছে। কুহু প্রমাণ দেওয়ার কথা শুনে অস্থির হয়ে গিয়েছিল। আর এই লোক কিনা মজা করছে তার সাথে। সে জোর দিয়ে বলল, না, একদম না। শাহাদ কণ্ঠ অসহায় করে বলল, প্লিজ কুহু। কুহু গরম চোখে তাকালো। শাহাদের বুকে ঘুষি মারতে উদ্যত হলো। শাহাদ শক্ত হাতে কুহুর হাত ধরে ফেলল। তারপর এক টানে কোলে তুলে নিল কুহুকে। কুহু হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তবে এতে শাহাদের কিছু যায় আসে না। তার রানীকে পোষ মানানোর মন্ত্র তার জানা আছে। সে কুহুকে নিয়ে ঘরে ঢুকে গেল। খানিক পরেই লাইট অফ হয়ে গেল। আকাশে থাকা চাঁদটা যেন তার জ্যোৎস্নার আলো আরেকটু বাড়িয়ে দিল। সেই জ্যোৎস্নার আলো এনে ফেলল কুহু আর শাহাদের বারান্দায়। জ্যোৎস্নার আলো যেন বারান্দার দরজা দিয়ে কিছুটা হলেও কুহু আর শাহাদের অন্ধকার ঘরে প্রবেশ করে তাদের ভালোবাসার মুহূর্তটা আরও দ্বিগুণ প্রেমময় করে দেয়। তারই ক্ষুদ্র প্রচেষ্টা চালালো চাঁদটা। এই ভরা জ্যোৎস্নাও যেন প্রাণপণ চেষ্টা করছে এই যুগলের প্রেমের সাক্ষী হয়ে থাকতে। সমাপ্ত। দীর্ঘ জার্নির পর গল্পটি শেষ হলো। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে এবং প্রতিদিন এমন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ সবাইকে।